উনি আমাদের তারেক রহমান। আমি কেন ওনাকে প্রফেসর ইউনূসের উত্তরসূরি হওয়ার যোগ্য বলে মনে করি না, বগুড়ার জন্য পার্সিয়ালিটি করি নাই, কারণ আছে। কারণটা কি আসেন শুনি। আওয়ামী হাসিনার সাথে যারা ছিল তারা বাদ রেখে সবাইকে নিয়ে একটি ট্রানজিশনাল সরকার গঠন হবে। তার প্রধান থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তার উপপ্রধান থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। কোন রকম নির্বাচন ছাড়াই একটা সরকার তৈরি হবে, যে সরকারটা হবে জাতীয় সরকার। আর এই জাতীয় সরকারের মধ্যে প্রধান উপদেষ্টার পরে আরেকটা পদ পদবি তৈরি হবে, যেটার নাম হবে উপপ্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐতিহাসিক বাংলাদেশের রেকর্ড করা সাফল্যর পর 5 বছর ক্ষমতা থাকার ঘোষণা করছেন প্রত্যেকটি রাজনৈতিক দল। ইতিমধ্যে বিএনপির প্রধান তারেক জিয়াকে উপদেষ্টা বানিয়ে জাতীয় সরকার গঠন করে 5 বছর ক্ষমতায় থাকবে। আসুন দেখে আসি। আসসালামু আলাইকুম। কয়েক ঘন্টা আগে আমি একটা নিউজ দিয়েছি, ইভেন আপনারাও গণমাধ্যমে দেখেছেন, যে হঠাৎ করেই আমাদের জাতীয় নাগরিক পার্টির ব্লুটুথ বয় সার্জিস একটা আবদার করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেখতে চান। তো বিষয়টা কি আসলে তার মস্তিষ্ক প্রসূত কোনো চিন্তা না, এটার পেছনের মূল কারিগর হচ্ছেন পিনাকিদা। আজকে তিনি একটা ভিডিও দিয়েছেন যে কে হচ্ছেন উপপ্রধান উপদেষ্টা। উপপ্রধান উপদেষ্টা তার মানে প্রধান উপদেষ্টা যিনি আছেন, এরপর আমরা সবাইকে উপদেষ্টা চিনি, বাট এর মিডলে একটা পোস্ট তৈরি করার জন্য পিনাকিদা একটা ব্যাখ্যা দিয়েছেন যে এখানে একজন উপপ্রধান উপদেষ্টা দরকার। তো উপপ্রধান উপদেষ্টা নির্বাচন আর 2-3 মাস পরে তফসিল ঘোষণা হবে। ডক্টর ইউনূস বলছেন ডিসেম্বর অথবা জুন, আর বছর খানেকের জন্য উপপ্রধান উপদেষ্টার কি দরকার আছে? দরকার আছে, তবে বছর খানেকের জন্য না, এই সময়টা প্রায় 3.5 বছরের জন্য। মাথায় অনেকে ঢুকছে, অনেকে ঢুকছে না। পিনাকিদার থিওরিটা হচ্ছে একটা জাতীয় সরকার গঠন করা, আর ডক্টর ইউনূসের এই উপদেষ্টা পরিষদের মেয়াদ আগামী 3 থেকে 4 বছরের জন্য ফিক্সড করে দেওয়া। অর্থাৎ কোন রকম নির্বাচন ছাড়াই একটা সরকার তৈরি হবে, যে সরকারটা হবে জাতীয় সরকার। আর এই জাতীয় সরকারের মধ্যে প্রধান উপদেষ্টার পরে আরেকটা পদ পদবি তৈরি হবে, যেটার নাম হবে উপপ্রধান উপদেষ্টা। তো কে এই উপপ্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেওয়া উচিত, অথবা কাকে দেওয়া যায়? তিনি এখানে জনাব তারেক রহমানের নামটা সামনে নিয়ে আসছেন। এখন কেন জনাব তারেক রহমান? কারণ হচ্ছে এই মুহূর্তে ডক্টর ইউনূসকে নির্বাচনের জন্য চাপ প্রয়োগকারী যে দলটা মাঠে সবচেয়ে বেশি অ্যাক্টিভ, এটা হচ্ছে কে? আমাদের বিএনপি। সো বিএনপিকে যদি নির্বাচন ছাড়া এই লম্বা সময় টিকাই রাখতে হয় মাঠে, তাহলে দরকার হচ্ছে একজন উপপ্রধান উপদেষ্টা, যার পাওয়ারটা হবে ডক্টর ইউনূসের থেকে একটু কম, বাট দুজনেই কাছাকাছি লেভেলের একটা ক্ষমতা নিয়ে থাকবেন। এখন এই যে উপপ্রধান উপদেষ্টা পদটায় জনাব তারেক রহমানকে বসানোর মেইন কারণটাই হচ্ছে নির্বাচন নিয়ে যেন বিএনপির যে হুঁশিয়ারি, যেমন আজকে মির্জা ফখরুল ইসলাম তিনি একটা বক্তব্য দিয়েছেন যে কোনো মুহূর্তে বিএনপি নির্বাচনের দাবিতে রাজপথে নামবে। এখন রাজপথে যদি বিএনপি নামে, তাহলে এই সরকার অনেক রকম ডিস্টারবেন্সের মধ্যে পড়বে। কেন? কারণ মাঠের শক্তিতে বিএনপির একার যে শক্তি অথবা আওয়ামী লীগের যে শক্তি, এটা অন্য কোনো দলের আসলে কিন্তু নাই। জামাত তাদের মতন করে ভালো আছে, কিন্তু ডক্টর ইউনূসের সরকারের এই মেয়াদকে নাড়াচাড়া করার জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে বিএনপি। সো সেই বিএনপি থেকে যদি উপপ্রধান উপদেষ্টা পদটা জনাব তারেক রহমানকে টেকনিক্যালি ম্যানেজ করে দেওয়া যায়, তাহলে এই সরকারটা আরো 3-4 বছর থাকতে পারে। এখন কেন পিনাকি চাচ্ছেন ডক্টর ইউনূসকে 3-4 বছর রাখার জন্য? তার মোটিভটা কি? কথাগুলো সুন্দর, কিন্তু বিএনপি মানবে কিনা বা বিএনপির মানা উচিত কিনা, অথবা অনির্বাচিত একটা সরকারকে লম্বা সময়ের জন্য এভাবে দেওয়া উচিত হবে কিনা? কারণ যেখানে আমরা দেখছি জাতীয় নাগরিক পার্টির এক একজন সমন্বয়ক এক একটা অলিখিত মন্ত্রী মিনিস্টারের মতন সব জায়গায় হর্তাকর্তা তারা হয়ে গেছেন। জাতীয় নাগরিক পার্টি অন্য 10টা রাজনৈতিক দলের মতন, এর বাইরে কিছু না, কিন্তু তাদের লেভেল অফ পাওয়ার, সরকারের মধ্যে প্রভাব বিস্তার করা, টাকা পয়সা কামানো, তারপর হচ্ছে প্রশাসনকে ম্যানেজ করা বা সিস্টেমে রাখা, এইটা বিএনপি মাইনা নেবে না। এখন 3.5 বছরের জন্য যদি এই দলটা এভাবে তৈরি হয়, জাতীয় নাগরিক পার্টির জন্য একটা বড় ধরনের সুযোগ তৈরি হবে। কিন্তু পিনাকিদা মনে করছেন যে না, আগামী বাংলাদেশকে আমরা যেই জায়গায় দেখতে চাই, এই জায়গায় দেখতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প এই দেশে আগামী 100 বছরে তৈরি হবে না। ওনার যেই সময়টা আছে, এই সময়টাকে যদি আমরা ধৈর্য ওনারে রাখতে পারি, তাহলে যে বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখে, সেই বাংলাদেশ কাঙ্ক্ষিত যেটা, এটা তৈরি হবে। আর যদি নির্বাচন নিয়ে ভেজাল বোঝাল হয়ে যায়, তাহলে নির্বাচিত সরকার আসবে ঠিকই, দেশের পরিবর্তন হবে না। আপনি কি মনে করছেন পিনাকির এই সাজেশন কতটুকু গ্রহণযোগ্য? কমেন্টে লিখতে পারো।
থেকে রাজনৈতিক সরকার হবে। এই তিনটি ধাপে বাংলাদেশ এগিয়ে যাবে। সুন্দর পরিকল্পনা দিয়ে সুন্দর আমাদের ভবিষ্যৎ গঠনের জন্য উনি একটি পরিকল্পনা দিয়েছেন বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এবং ইউনূস স্যারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদেরকে। সেখানে উনি যেটা বলেছেন যে এতদিন পর্যন্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এখন আমরা ট্রানজিশনাল সরকার তৈরি করব। বিএনপি, জামাত, হেফাজত, চরমোনাই এবং বিপি নূর সহ যতগুলা রাজনৈতিক দল 24-এর অভ্যুত্থানে ছিল, ছাত্র সমাজ ছিল, তারা সকলে মিলে আওয়ামী হাসিনার সাথে যারা ছিল তারা বাদ রেখে সবাইকে নিয়ে একটি ট্রানজিশনাল সরকার গঠন হবে। তার প্রধান থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার উপপ্রধান থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমানের নাম উনি সেখানে আলোচনা করেছেন। জামাতের কে কে থাকবে, বিএনপি থেকে আরো কে কে থাকবে এবং অন্যান্য দল থেকে আনুপাতিক হারে যার যেতটুকু এবিলিটি আছে দেশের রাজনীতিকে তারা যেতটুকু অবদান রাখছেন বলে জনগণ মনে করেন, সেই অনুপাতে তাদেরকে নিয়ে একটি ট্রানজিশনাল সরকার তৈরি হবে। যেই সরকারটির মেয়াদকাল হবে, হাসিনা যদি থাকতেন তাহলে 29 সাল পর্যন্ত হাসিনা থাকতেন, সেই 29 সাল পর্যন্ত এই ট্রানজিশনাল সরকারটি রাষ্ট্র পরিচালনা করবে। এখানে যুক্তিটা এত চমৎকার, উনি বলেছেন যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প আর কেউ বাংলাদেশে এই মুহূর্তে নাই। যদি বিকল্প হিসাবে ধরা হয় তাহলে ধরা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। কিন্তু তারেক রহমান সাহেব নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় আসলে ভারতের সাথে পেরে উঠতে পারবেন কিনা, ভারতের সাথে যদি আগের মতো হাসিনার মতো সম্পর্ক রাখা হয় তাহলে জনগণ বিএনপিকে বাদ দিবে, আর যদি ভারতকে বিএনপি বাদ দেয় বিএনপিকে ভারত রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে দিবে না। সেই যুক্তিক কথাগুলা থেকে দর্শক, চীন থেকে যে প্রাপ্তিগুলো রয়েছে, চীনের যে বাজেটগুলো প্রস্তাবিত হয়েছে এবং যে বাজেটগুলো পেয়েছেন, রীতিমতো ইতিহাসে প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বাজেট পাওয়ার বিষয়ে এবং চীনার এই চুক্তিগুলো বাস্তবায়নের বিষয়ে কিন্তু আমরা বাংলাদেশে গর্বিত। আমরা কারো পক্ষে বিপক্ষে কথা বলছি না, ইতিপূর্বে কিন্তু সেরকমভাবে বাংলাদেশে কেউ চীনে গিয়ে সম্মানিত হয়নি। প্রিয় দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। তার আগে সকলের কাছে অনুরোধ, একটি মানবিক আবেদন নিয়ে আসছি। শিশু বাচ্চাটি মাদ্রাসায় পড়ালেখা করে কিন্তু তার টনসিলের কারণে পড়ালেখা করতে পারছে না, কথা বলতে কষ্ট হচ্ছে। সকলের কাছে বিনত আবেদন, যে যেমনই পারেন তাকে সাহায্য সহায়তা করবেন, তার পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করবেন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।